তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে আপনি কিন্তু প্রতি বছর 5 লক্ষ টাকার চিকিৎসা ছাড় পাবেন। এছাড়াও বিভিন্ন রকম বেনিফিট কিন্তু রয়েছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ হয়ে এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু হতে চলেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, এই ফর্মে কোথায় কোন ডিটেলস বসাবেন এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে, কোথায় জমা করবেন, কার্ডটি আপনি কীভাবে পাবেন, ঠিক আছে, আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কার্ডটি আপনি কীভাবে পাবেন, সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই আয়ুষ্মান ভারত এই যে ফর্মটাকে আপনাকে ফিল আপ করে ক্যাম্পে জমা দিতে হবে। এবার এই ফর্মটা কোথায় পাবেন সেটা বলার আগে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের জানিয়ে রাখি। এখানে সর্বপ্রথম কী করবেন, এখানে ডেটটা বসিয়ে নেবেন। যেই ডেটে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর বলা হয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, যাকে আপনি বেনিফিট রাখবেন, যে অ্যাপ্লিক্যান্ট যে আবেদন করছে তার এখানে ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এবার কার নামে আবেদন করবেন, দেখুন আপনার পরিবারের যে হেড রয়েছে তার নামে আপনি আবেদন করতে পারেন, অথবা যার নামে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তার নামেও কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আধার নাম্বার, যার নামে আবেদন করছেন তার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। এখানে AOY রয়েছে, SPHH, PHH, যেই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে নেবেন, ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর এরপর বলা হয় যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যার নামে আপনি আবেদন করছেন তার ডিটেলসগুলি একে একে আপনাকে বসাতে হবে। এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয় যে ফুল অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। সেই জন্য পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। এখানে ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, সমস্ত ডিটেলস একে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন, তারপর ব্লকের নাম বসিয়ে দেবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে কিন্তু এখানে ফ্যামিলি যে হেড রয়েছে তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সেটা সংখ্যায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে এখানে প্যান কার্ডের নাম্বার, এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনি যার নামে আবেদন করছেন তার ডিটেলস একে একে এইভাবে আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু ইলেকটোরাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, অর্থাৎ আপনি যার নামে আবেদন করছে সে যদি 18+ হয়ে থাকে সেক্ষেত্রে তার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটা বসিয়ে দেবেন। তারপরে পার্ট নাম্বার অর্থাৎ যে বুথ নম্বরটা সেটা বসিয়ে দিতে হবে। তারপরে সিরিয়াল নম্বর, ভোটার লিস্টে আপনি দেখবেন যে আপনি কত নম্বর সিরিয়ালে রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয় যে স্বাস্থ্যসাথী কার্ড ডিটেলস, এখানে স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই কার্ডের নাম্বারটা আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে এখানে কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এর কিন্তু ফর রুরাল অর্থাৎ যারা গ্রামে বসবাস করে তাদের জন্য, তারা এই ডিটেলসটা ফিল আপ করবে। এখানে বলা হয়েছে আপনার পরিবারে কি একটা রুম রয়েছে এবং সেটা যে কাঁচা বাড়ি যদি হয়ে থাকে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি আপনার কাঁচা বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। এরপর বলা হয় যে আপনার যে পরিবারে কোনো রকম অ্যাডাল্ট মেম্বার নেই যার কিন্তু বয়স যে 16 থেকে 59 বছরের মধ্যে, এরকম কোনো প্রাপ্তবয়স্ক কেউ নেই। যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। তো এটা হলো প্রথম পেজের কাজ। এবার সেকেন্ড পেজে এখানে কী বলা আছে, এখানে বলা হয়েছে যে পরিবারে 16 থেকে 59 বছরে কোনো রকম প্রাপ্তবয়স্ক পুরুষ নেই, পরিবারের প্রধান হচ্ছে মহিলা, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন, ঠিক আছে। তার পরের পয়েন্টে কী বলা হয়েছে, তার পরের পয়েন্টে বলা হয়েছে যে বর্তমানে পরিবারে কোনো রকম প্রতিবন্ধী সদস্য আছে এবং যে কোনো রকমের কাজ করে, ঠিক আছে, কাজ করে এরকম কোনো রকম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। প্রতিবন্ধী রয়েছে এবং কোনো রকম কাজ করার সদস্য নেই সেক্ষেত্রে ইয়েস করবেন অন্যথা নো করবেন, ঠিক আছে, বুঝে গেল। এরকম যদি আপনার পরিবারে হয়ে থাকে যে প্রতিবন্ধী রয়েছে কিন্তু কোনো রকম কাজ করার কেউ নেই সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অন্যথা নো করবেন। এরপরে বলা হয়েছে যে কোনো রকম SC ST যদি পরিবার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন, ঠিক আছে। যদি SC ST পরিবার হয়ে থাকে ইয়েস নো করবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে যে ভূমিহীন পরিবার, যাদের কিন্তু কোনো রকম জমি নেই সেই সব পরিবার এবং যাদের উৎস হচ্ছে
যে কাজকর্ম করে খাওয়া যাদের উৎস তারা কি ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে বলা হয়েছে যে অসহায় অথবা ভিক্ষার উপর নির্ভরশীল কোনো রকম যদি পরিবার থেকে থাকে সেক্ষেত্রে এটা ঠিক চিহ্ন মারবেন, হ্যাঁ বা না করবেন। তারপর এখানে বলা হয়েছে বজ্র পরিষ্কারকারী অর্থাৎ নোংরা জিনিসপত্র কিন্তু পরিষ্কার করার কোনো রকম যদি কেউ কাজ করে পরিবারে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন, এরকম যদি ফ্যামিলি হয়ে থাকে। এরপরে এখানে বলা হয়েছে যে বিশেষভাবে দুর্বল যে আদিবাসী গোষ্ঠী যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে আইনত মুক্তিপ্রাপ্ত কোনো রকম যদি বন্ধকি শ্রমিক থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। এটা গেল রুরাল যারা গ্রামে বসবাস করে তাদের জন্য। এবার এখানে দেখতে পাবেন ফর আরবান, এবার শহরের জন্য এবার কী কী সিলেক্ট করবেন, কারা কারা কোন কোন অপশান সিলেক্ট করবেন একে একে আপনাদের বলে দিচ্ছি। প্রথম দেখতে পাচ্ছেন প্রথম বলা হয়েছে যে আবর্জনা অথবা কোনো রকম কাগজ কোড়ানো কোনো যদি ব্যক্তি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। এটা কিন্তু পরিবারের কথা বলা হচ্ছে। এবার যদি ভিক্ষুক যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে, এরকম যদি পরিবার হয়ে থাকে। তারপর এখানে যে গৃহকর্মী যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে রাস্তার হকার মুচি বা রাস্তার ধারে কোনো রকম যে সেবা প্রদান করে যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন। তারপরে কী কী বলা হয়েছে, তারপরে এখানে বলা হয়েছে যে নির্মাণ শ্রমিক এবং রাজমিস্ত্রি শ্রমিক রং মিস্ত্রি এইসব কুলি এইসব ইত্যাদি যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। অর্থাৎ যে আবেদন করছে সে কী ধরনের কাজ করে আর কি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। পরিচ্ছন্নতা কর্মী অথবা স্যানিটাইজেশন কর্মী যদি থেকে থাকে সেটা ঠিক চিহ্ন মারবেন। তারপরে বলা হয়েছে এরপর কিন্তু বাড়ি ভিত্তিক কর্মী কারিগর অথবা হস্তশিল্প কোনো রকম কর্মী যদি হয় সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। তারপরে বলা হয়েছে যে পরিবহন কর্মী চালক কন্ট্রাক্টর সহকারী ঠেলাগাড়ি চালক হয়ে থাকলে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। তারপরে কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে দোকানের কর্মী সহকর্মী পিয়ন ডেলিভারি সহকারী এর ওয়েটার এরকম যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস বা নো করবেন, ঠিক আছে। এবার আপনার মধ্যে আপনি কোন কাজটি করেন তার মধ্যে সেটা ঠিক চিহ্ন মারতে হবে। তারপরে বলা হয়েছে কোনো ইলেকট্রিশিয়ান তারপরে মেকানিক তারপরে এর মেরামত কর্মী এরকম যদি হয়ে থাকে ইয়েস নো করবেন। তারপরে বলা হয়েছে যে ধোপা ধোপা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস বা এখানে নো কিন্তু করবেন, ঠিক আছে। এবার আপনি যেই কাজটি করেন সেটা কিন্তু এখানে ঠিক চিহ্ন মারতে হবে। ওকে, বোঝা গেল। শহরের জন্য বলে দিলাম এবং গ্রামের জন্য বলে দিলাম। এবার অ্যাডিশনাল ইনফরমেশান বসাতে হবে। সেক্ষেত্রে এটা কিন্তু যে শহর গ্রাম উভয় ক্ষেত্রে প্রযোজ্য। পরিবার যদি 70 উপরে যদি কোনো ব্যক্তি থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো রকম আশাকর্মী কি রয়েছে, আশা বা অঙ্গনওয়াড়ি কোনো রকম কর্মী রয়েছে, যদি থেকে থাকে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন, ঠিক আছে। এরপর এখানে বলা হয়েছে যে ক্রাইটেরিয়া চেক, এখানে বলা হয়েছে যে আপনার ফ্যামিলি ইনকাম যদি বাৎসরিক ইনকামটা 8 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর বলা হয়েছে পরিবারে কোনো রকম সদস্য যে আয়কর কি দেয় অথবা ইনকাম ট্যাক্স দেয় যদি দিয়ে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর এখানে বলা হয়েছে যে এসআইআর 2000 ভোটার তালিকায় এএসডিডি তালিকায় কি কারোর নাম রয়েছে যদি থেকে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে এসআইআর থেকে কারোর নাম বাদ পড়ে গেছিলো, এবার ট্রাইব্যুনালে কেউ যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। কেউ যদি সিএতে অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনা থেকে কারোর নাম কি বাদ পড়ে গেছে, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি থেকে কারোর নাম বাদ হয়ে গেছে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন, ঠিক আছে। তো এটা ফিল আপ হয়ে যাওয়ার পর তার পরে পেজে চলে আসবেন। পরে পেজে চলে আসার পর এখানে টিক চিহ্ন মারবেন, ডিক্লারেশন টিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর এখানে যে আবেদন করছে তার কিন্তু সিগনেচার করে দেবেন এখানে, ঠিক আছে। সিগনেচার হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এগুলো যে রিসিভ লেখা রয়েছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এটা কিন্তু অফিস আপনার ফর্মটা জমা নেওয়ার পর এখানে কিছু ডিটেলস লিখে দেবে, লিখে দেওয়ার পর এটা কেটে আপনাকে দিয়ে দেবে। এই যে রিসিপ্টটা এটা কিন্তু কেটে আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে, ঠিক আছে। সেই জন্য এটা আপনাকে ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই, এটা অফিস ফিল আপ করে আপনাকে কেটে দেবে, কেটে এই রিসিপ্টটা আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। আচ্ছা, এর পরে চলে আসবেন, এটাও কিন্তু আপনাকে কোনো রকম ফিল আপ করার দরকার নেই, এটাও কিন্তু অফিস ফিল আপ করবে, ঠিক আছে। ব্যাস আপনার কাজ শেষ হলো। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন। দেখুন, সবার কিন্তু যে আধার কার্ড, সবার প্যান কার্ড, সবার রেশন কার্ড, সবার ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট থেকে থেকে সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে এর সঙ্গে, ঠিক আছে। এছাড়াও যদি পরিবারে কেউ ডিসেবিলিটি থেকে থেকে সেই সমস্ত কার্ড কিন্তু এর সঙ্গে আপনাকে অ্যাটাচ কিন্তু করতে হবে। এখানে যেই ডিটেলসগুলি লাগলো সেই সব ডিটেলসের যে ডকুমেন্টসগুলি এই সঙ্গে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে কিন্তু আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন, বর্তমানে যে জনকল্যাণ শিবির হচ্ছে বর্তমানে আপনার এলাকায় সেখানে কিন্তু এই ফর্মটাকে আপনাকে জমা করতে হবে, ঠিক আছে।
জমা করার পর তারপর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আয়ুষ্মান কার্ডটি তৈরি হয়ে যাবে তখন তো আপনাদের প্রোভাইড কিন্তু করে দেবে, অথবা আপনারা অনলাইন থেকেও আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার মেন কথা হলো ফর্মটা আপনি কোথায় পাবেন। বর্তমানে যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখান থেকে আপনি ফর্মটা কালেক্ট করতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনি ফর্মটা ডাউনলোডও কিন্তু করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন বর্তমানে যে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য বর্তমানে যে আবেদনটা শুরু হয়েছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের জানিয়ে দিলাম। এবার এই ফর্ম ফিল আপ নিয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো হলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।